মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুসন্ধানী তথ্যচিত্রে রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 4 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তারপরও তিনি কিভাবে দেশটিতে আছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে, কিন্তু কে তুলল এমন দাবি? বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে তাড়ানোর জোরালো দাবি জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে এই প্রক্রিয়া শুরু করা উচিত। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ভারতের ইতিহাস বদলাই দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়। বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেই, কারণ এটা সরকারের একটি টিম, আর টিমটি নাম হচ্ছে শিবসেনা। 6 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে। তার মানে ওনারা ফিরে এসছেন। এটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের একটা সামরিক দল, প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে। এটা নিয়ে নানা কথা হবার কথা এবং কোথায় হবার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ভারতের মিডিয়াতে এর মধ্যেই এটা নিয়ে আলাপ হচ্ছে যে দুই দেশের আমাদের জেনারেল, পাকিস্তান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের সাথে দেখা করেছেন। পাকিস্তানের বিভিন্ন অস্ত্রশস্ত্র তাদেরকে দেখানো হয়েছে। এবং একটা খবর, সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইটার প্লেন কেনার কথা ভাবছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা ও পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই। প্রায় 4 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তারপরও তিনি কিভাবে দেশটিতে আছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে, কিন্তু কে তুলল এমন দাবি? SI রাজু জানাচ্ছেন বিস্তারিত। কদিন ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে বলিউড অঙ্গনে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা দেশটিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনায় এর মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন শিবসেনার এই নেতা। 20 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের নাগরিক বলে দাবি করার পর শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউত ভারতীয় জনতা পার্টির তীব্র সমালোচনা করেন। अगर वो बांग्लादेशी है और बीजेपी वाले मुंबई के बांग्लादेशी जोर से बोल रहे हैं, तो उसकी जिम्मेदारी किसकी है? केंद्र सरकार की है। अगर बांग्लादेशी यहाँ आए हैं, रोहिंग्या आए हैं, तो अमित शाह की जिम्मेदारी है, गृहमंत्री जी की। तो इस्तीफा दीजिए, मांगो उनका इस्तीफा। রাউত বলেন, সমস্ত বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং এই কাজ শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়ে, যিনি গত বছর গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে এসেছেন। जाओ मोदी साहब को मिलिए, गृह मंत्री जी से मिलिए और बोले सभी बांग्लादेशियों को हटाइए और शुरुआत कीजिए शेख हसीना से। সবকিছুই কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু
দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ভারতের ইতিহাস বদলাই দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পরপর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়, বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয়, কারণ এটা সরকারের একটি টিম, আর টিমটির নাম হচ্ছে শিবসেনা। নিশ্চয়ই চিনতে পারছেন, ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন। বলিউড তারকা সাইফ আলী খানের ঘটনায় যখন বাংলাদেশি একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে, যদিও সে ভারতীয় নাগরিক, আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী, বাট তাকে শরীফ হিসাবেই অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। এই সকল ঘটনার ইস্যুতে আপনার আমরা যদি দেখি, একজন শিবসেনার যিনি এমপি, শিবসেনা এমপি, তার নাম হচ্ছে সঞ্জয় রাউত, ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত, আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে, যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। সঞ্জয় রাউত বলছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, ইভেন আওয়ামী লীগের অনেকেই মানে বাংলাদেশ থেকে এখানে যারা গেছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধু আতঙ্কই সৃষ্টি করেছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপাল নির্বাচন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি বলছেন যে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন, আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যে যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। আর সাইফ আলী খানের এই ঘটনায় আইনজীবী যখন এক বক্তব্য দিচ্ছেন, তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ। এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, বিশেষ করে গেল 2-3 দিন আগে মানে চাঁপাবি-নবাবগঞ্জ সীমান্তে যে ঘটনা ঘটেছে, ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে না। আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না, তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগড়ে আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম, ওয়াজ মাহফিল, এগুলোর কারণে ভারতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে, আর মনে করছে যে ভারতের সাথে যে শত্রুতার জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করছেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন, বাংলাদেশে একটা মৌলবাদী সম্প্রদায় তারা জাগ্রত হয়েছে, যারা ভারতের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। ইভেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন, সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনার যে কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে, তো এই শিবসেনার যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছেন এই শেখ হাসিনা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের মন বিগড়ে গেছে। ইভেন একটা 53 বছরের যেই সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চুরে দুঃসম্পর্ক তৈরি হয়েছে, শত্রুতায় পরিণত হয়েছে। ইভেন আপনারা জানেন যে মোদীর সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রুলস রেগুলেশন, নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তৈরি করছেন। আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে 90% যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই, এটাকে কিন্তু ভারতের এই কট্টরপন্থী শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন, প্রভাবশালী মন্ত্রীরা আছেন, তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার যেই দাবি উঠেছে সেটা বিজেপি সরকার কতটুকু মেনে নেবে। কারণ আমরা বাকি যে সংসদ সদস্য বা অন্যান্য দলগুলো আছে তাদের যে মন্তব্যটা আমরা দেখছি বা ভারত সরকারের যে ভূমিকা শেখ হাসিনার পক্ষে, সেটা কিন্তু আসলে বের করে দেওয়ার মতন আমরা কোনোভাবেই দেখছি না। কিন্তু এতদিন পর হঠাৎ করে শিবসেনা গ্রুপ কি কারণে আপনার শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য তারা এই আলটিমেটাম দিল অথবা এই আলোচনাটা তুলে আনলো, সেটাও একটা রহস্যজনক ইস্যু যে পেছনে আসলে ঘটনা কি, অন্য কোনো কারণ আছে কি, অথবা শিবসেনাদের এই ধরনের আলটিমেটামে মোদীর সরকার তারা কি আসলে কোনো ভূমিকা নেবেন। তবে কিছুটা তো দুশ্চিন্তার খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেখ না দেখ প্রত্যর্পণ চুক্তির আওতায় অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা রাষ্ট্রীয় স্বার্থে ভারত করবে। 6 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন। তার মানে ওনারা ফিরে এসছেন। এটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের একটা সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে। এটা নিয়ে নানা কথা হবার কথা এবং কোথায় হবার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি।
ভারতের মিডিয়াতে এর মধ্যেই এটা নিয়ে আলাপ হচ্ছে যে দুই দেশের আমাদের জেনারেল পাকিস্তান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের সাথে দেখা করেছেন, পাকিস্তানের বিভিন্ন অস্ত্রশস্ত্র তাদেরকে দেখানো হয়েছে। এবং একটা খবর সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইটার প্লেন কেনার কথা ভাবছে, এরকম একটা নিউজ। আমরা জানি না ডিসিশনটা কি বা পরিকল্পনা আছে কিনা, কিন্তু পাকিস্তানের JF-17 যে প্লেনটা চায়নার সাথে জয়েন্ট কোলাবোরেশনে তৈরি করা হয়, সেটা বাংলাদেশ কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলা হচ্ছে। এবং যথারীতি ভারতে এটা নিয়ে বাংলাদেশ যুদ্ধ করতে নেমে যাচ্ছে কিনা, নতুন করে প্লেন সংগ্রহ করছে এবং পাকিস্তান থেকে করছে, এসব নিয়ে নানান কথাবার্তা আসবো এই জায়গায়। তার আগে একটু পেছনে যাই। এর আগে 2-3 সপ্তাহ আগেই একটা নিউজ ভারতের বিভিন্ন মিডিয়াতে ভীষণ সরগোল তৈরি করেছিল, এমনকি বাংলাদেশকে এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হয়েছে। সেটা হলো পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে, এরকম একটা নিউজ। মানে ওইটাও গেল রব ওঠা, হাই রব ওঠা, এত বছর পর বাংলাদেশের উপরে নিপীড়ন অত্যাচার চালানো পাকিস্তান সেনাবাহিনী আবার বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ তাদেরকে দিয়ে প্রশিক্ষিত হচ্ছে। কোনো সন্দেহ নেই বাংলাদেশের মাটিতে পাকিস্তান সেনাবাহিনীর বিভৎস বর্বরতার ইতিহাস আছে। আমরা প্রায় যেটা বলি, আন্তর্জাতিক সম্পর্ক কৌশলে চলে, স্বার্থে চলে। চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হয় না। এটা স্বার্থটাই আসলে প্রধান বা একমাত্র ব্যাপার। দুটো দেশ তাদের পারস্পরিক স্বার্থ যদি মিউচুয়ালি তারা রক্ষা করতে পারে, সেটাই করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় পাকিস্তান নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে শুধু কৌশলগত দিক যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে তার মিলিটারিকে আধুনিকায়ন করতে হবে। যে ধরনের পরিস্থিতিতে আমরা আছি, ভারতকে সরিয়েই রাখি। মিয়ানমারের মতো দেশের সাথেও আমাদের বাজে পরিস্থিতি হতে পারে, বিশেষ করে যখন আমাদের সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীরা দখল করেছে তাদের সরকারি বাহিনী, সেখানে আবার হামলা করছে। আমি রাখাইন এবং চীন প্রভিন্সের কথা বলছি। এইরকম ঘটনা ঘটছে, তাদের দিক থেকে হুমকি থাকতে পারে, বা পুরো মিয়ানমার, মানে আমি এই আরাকান আর্মি বা এসব সংগঠনের কথা বলছি, এর বাইরে মিয়ানমারের সরকারের সাথে তো সরকারের কোনো না কোনো ধরনের পরিকল্পনা থাকতে পারে অস্থিরতাটা বাংলাদেশে রিজিওনালি ছড়িয়ে দেওয়া। কেউ যখন খারাপ পরিস্থিতিতে থাকে এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন লাগবে। আমি বহুবার একটা কথা বলেছি, যারা বলেন এই যে সামরিক বাহিনীর পেছনে এত খরচ হয়, এটা না করে এটা যদি শিক্ষার পেছনে, স্বাস্থ্যের পেছনে খরচ করা হতো, কত কি না হতো। অত্যন্ত স্টুপিড একটা আর্গুমেন্ট এটা। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় খুব সহজে বহু খরচ বাড়ানো যায়। আমি দীর্ঘদিন বাজেট নিয়ে আলোচনা করেছি, অ্যানালিসিস করেছি, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি ওর জন্য সামরিক বাহিনীর ব্যয় কমানোর কোনো প্রয়োজন নেই। আমাদের সামরিক বাহিনীর পেছনে যৌক্তিক ব্যয় করতে হবে, এবং জরুরি কথা যেটা, সেটা হচ্ছে দুভাগে ব্যয়। একটা হলো আমাদের যে জনশক্তি আছে, তাদের সুযোগ সুবিধা আছে, সেটার পেছনে। আরেকটা হচ্ছে আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে। আমি বিশ্বাস করি আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে খুবই মনোযোগ দেওয়া উচিত। আমাদের সামরিক বাহিনীর মধ্যে এই অভিযোগ আছে, এটা একটু তলিয়ে খতিয়ে দেখা দরকার। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রদেয় সুযোগ সুবিধা, বাংলাদেশের স্ট্যান্ডার্ড, আমরা বলছি না তারা অনেক কিছু পান, কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড এটা বেশি কিনা সেই ব্যাপারটা একটু খেয়াল রেখে ইকুইপমেন্টের পেছনে আমাদের খরচ বাড়ানো দরকার। এই যে ফাইটার প্লেনের কথা আসলো, বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থা হচ্ছে 35, এটা ইনক্রিজ করছে। গত বছর 37 ছিল, আমি ভুল না করে থাকলে। কিন্তু এয়ারফোর্সের যে র্যাঙ্কিং এবং বিশেষ করে ফাইটার এয়ারফোর্সের যে র্যাঙ্কিং, সেখানে বাংলাদেশ 40-এর বাইরে, 44। তার মানে আমাদের ওই জায়গায় দুর্বলতাটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। উইকিপিডিয়াতে যে তথ্য পাওয়া যায়, বাংলাদেশের ফাইটার প্লেন আছে মাত্র 2টো রকম। একটা হচ্ছে MiG-29, 6টা বা 8টা সম্ভবত প্লেন এখন অপারেশনাল আছে। 16টা কেনা হয়েছিল সম্ভবত, কিন্তু অপারেশনাল আছে মাত্র 8টা। আর 36টা আছে J-7, মানে এক ধরনের প্রাগৈতিহাসিক বিমান এভাবে বলা যেতে পারে। J-7 হচ্ছে আসলে MiG-29 প্লেনটার একটা লাইসেন্সড ভ্যারিয়েন্ট, চায়না এটা বানাতো। এরপর যেটা হয়, প্রত্যেকটা প্লেন অনেকটা আপগ্রেডেড হয়ে থাকে। প্রথম যখন MiG-29 বানানো হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর পর ওটা একই প্লেন থাকে না। আই অ্যাগ্রি। ঠিক একইভাবে J-7 যতদিন ধরেই বানাক না কেন, এটার আপগ্রেডেড ভার্সন হচ্ছে, বাংলাদেশে অনেকগুলো ভার্সন আপগ্রেডেড গুলো কিনেছে বা অনেকগুলো আপগ্রেড করিয়ে নিয়েছে। মানে অনেক কিছু, কিভাবে ধরনের অস্ত্র ব্যবহার করে সেটার আপগ্রেডেশন হয়, এভিয়ানিক্স, তার সবকিছু মিলে, তার রেডার সহ, তার সেন্সিটিভিটি রেডারের, এইরকম নানানভাবে এগুলোকে আপগ্রেড করে তোলা যায়। কিন্তু তারপরও আসলে বাংলাদেশের এই জায়গায় ভীষণ দুর্বলতা রয়ে গেছে। আমি উইকিপিডিয়া ঘেটে দেখলাম এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সেও দেখলাম, বাংলাদেশের একটাও অ্যাটাক হেলিকপ্টার নেই। আমাদের একটা এয়ারফোর্স আছে যেটার কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, জেনুইন অ্যাটাক হেলিকপ্টার। আমরা জানি অনেক হেলিকপ্টারের মধ্যে আপনি অ্যাটাক করার মতো জিনিসপত্র নিতে পারেন, বিশেষ করে রকেট লঞ্চার নেওয়া যায়, সাথে ক্যানন নেওয়া যায়, এগুলো আছে। কিন্তু একেবারে ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে একটাও নেই। সো আমাদের তো আসলে এই জিনিসগুলো আপগ্রেড করতে হবে। JF-17 যে প্লেনটা পাকিস্তানে তৈরি হয়,
সেটা একটা 4th জেনারেশন এবং মাল্টি রোল ফাইটার, এটা ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের MiG-29 আছে মাল্টি রোল, কিন্তু J7 আসলে জাস্ট ইন্টারসেপ্টার ফাইটার, এভাবে বলতে পারি সহজ। মানে এটা শুধুমাত্র অন্য প্লেনের সাথে ফাইট করতে পারে, যে অ্যাটাক করতে আসছে তাকে ঠেকানোর জন্য পাল্টা। কিন্তু মাল্টি রোল, নানান রকম মাল্টি রোল হয়, কিন্তু আমি দেখলাম যে F-17 অন্তত 3টা কাজ সে করতে পারে। সে ইন্টারসেপ্টার হিসাবে ইউজ করতে পারে, সে মানে অন্য যুদ্ধ বিমানকে ঠেকানোর ক্ষেত্রে তার সাথে ফাইট করতে পারে, সে গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ডে অ্যাটাক করতে পারে, এবং এরিয়াল রিকনসেন্স খুব ইম্পর্টেন্ট, সে ওপর থেকে নজরদারি করতে পারে বাতাস থেকে। সো এই ধরনের মাল্টি রোল ফাইটারের যুগ এখন। এই যে আমরা যেসব প্লেনকে অনেক বেশি দেখি সেগুলো সবই মাল্টি রোল আসলে। যেমন এখন আমেরিকার লেটেস্ট গুলোর কথা যদি বলি, সেগুলো F-35, F-22 প্রত্যেকটা মাল্টি রোল ফাইটার, যেগুলো খুবই আলোচিত আর কি। তারপরে F-16, এর আগে এখনো প্রচুর F-16 অপারেশনাল আছে, এগুলো প্রত্যেকটা মাল্টি রোল। বা রাশিয়ার ক্ষেত্রে আমরা যেসব প্লেনের বেশি বিখ্যাত Su-57 যেটা 5th জেনারেশন, সেটা মাল্টি রোল। তারপরে Su-35, এগুলো সব আসলে মাল্টি রোল ফাইটার্স। মিরাজ, এটা যে একটু পুরনো হয়ে গেছে, রাফাল এখন ফ্রান্সের যে ফাইটার, ইউরো ফাইটার, টাইফুন, মানে বিখ্যাত এখন যত ফাইটার আছে সবগুলো মাল্টি রোল ফাইটার। সো এটা পাকিস্তানে তৈরি জাপানি চাইনিজ প্রযুক্তিতে। তারপরে এটা একটা মাল্টি রোল ফাইটার এবং এটা 4th জেনারেশন ফাইটার। সো আমাদের অন্তত এক্সিস্টিং যে বহর আছে তার তুলনায় অনেক বেশি আপগ্রেডেড হতে পারে এই প্লেন যদি আমরা কিনবো কিনা পরে আসছি। এবং তথ্য ঘেটে দেখলাম যে F-16 এর অর্ধেক খরচে আমরা এই ধরনের একটা প্লেন কিনতে পারি। কাছাকাছি প্রাইসে বা একটু বেশি প্রাইসে সুইডিশ একটা প্লেন গ্রিপেন নিয়ে অনেক আলোচনা হয় সারা পৃথিবীতে, সেটাও একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। যাই হোক, আমাদের কিনতে হবে। এবং পাকিস্তান থেকে যদি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি মনে করি পাকিস্তানের কোনো ফাইটার আমাদের জন্য ভালো হবে, আমরা দাম বা সবকিছু মিলিয়ে আমরা F-16 কিনতে পারবো না চাইলে, বা যে দামে আমরা F-16 কিনবো তাতে যদি একটা দামে দুটো পাই, আমাদের ফ্লিটটা বেটার হবে। এবং আমাদের এই রিজিয়নে আমাদের যে পটেনশিয়াল থ্রেটস আছে তার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে আমার কোন ধরনের ফ্লিট তৈরি করতে হবে সেটা নিশ্চয়ই আমরা বুঝি। এবং যে F-17 মে বি এ গুড চয়েস, এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখবো এবং কিনবো। কিন্তু এটার একটা অন্যরকম গুরুত্ব আছে, এটাকে আমি একটু বলতে চাই। পাকিস্তান থেকে আর্টিলারি শেল কেনা নিয়েও প্রচুর শোরগোল হয়েছিল। আমার এখন এই ফাইটার কিনবো কিনা সেটা নিয়েও নানান কথাবার্তা আছে। আমাদের যদি বনে, আমাদের যদি ভালো লাগে, অলমোস্ট সব কিছু আছে। এখন চাইনিজ প্রযুক্তি অনেক ভালো, মানে ইউরোপিয়ান বা আমেরিকানের মতো নয়। যে আবারও বলছি, এটার কাছাকাছি স্ট্যান্ডার্ডের ফ্রান্সের রাফাল কিনতে গেলে দেখা গেল অনেক এক্সপেন্সিভ, টাইফুন অনেক এক্সপেন্সিভ। সো আমরা ওগুলো আসলে পেরে উঠবো না। সুতরাং আমরা এটাই দেখবো, এর মধ্যে সবই আছে। ওইসব প্লেনে যা যা করা যায় অলমোস্ট সব ধরনের অস্ত্রশস্ত্র, এখানের মধ্যে গাইডেড মিসাইল আছে, মানে এয়ার টু এয়ার, এয়ার টু সার্ফেস, এয়ার টু শিপ মিসাইল আছে, গাইডেড বোমা এখানে দিয়ে মারা যায়, আনগাইডেড বোমা মারা যায়, সবকিছু মানে একটা এই ধরনের মাল্টি রোল ফাইটারের যা যা থাকা দরকার। আমাদের যদি পছন্দ হয় আমরা কিনবো তো পাকিস্তানের কাছ থেকে। কিন্তু তাদের এই শোরগোল, ভারতের এই শোরগোলটাকে আসলে আমরা পাত্তা না দিই। এবং আমি মনে করি বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিটারি এক্সচেঞ্জ কিছু ক্ষেত্রে বাড়াতেই হবে। এটা আর্টিলারি শেল কিনি আমরা, পাকিস্তান খুব ভালো মেইন ব্যাটল ট্যাঙ্ক বানায়, এগেইন এটা চাইনিজ প্রযুক্তিতে, তো যদি প্রয়োজন হয় আমি সেটা কিনবো। আমি দেখলাম টার্কি থেকেও ট্যাঙ্ক বা অন্যান্য অস্ত্র কেনার কথা বাংলাদেশ ভাবছে। উই শুড গো দেয়ার। অলরেডি আমরা টার্কির বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন কিনেছি। কিন্তু পাকিস্তানের কাছ থেকে কেনা এই কারণে বলছি যে ভারতকে একটা বার্তা দেওয়া আমাদের দিক থেকে জরুরি। এমনকি পাকিস্তানের সোলজার এসে যদি বাংলাদেশকে ট্রেনিং দেয়, হোয়াটস দ্য প্রবলেম? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পাকিস্তানের অবস্থান 12, ওরা 9 ছিল, একটু পিছিয়ে আছে। আমাদের তুলনায় তো হাজার হাজার গুণ ভালো, আমরা 35 or 12, মানে পৃথিবীর অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা মিলিটারি ফোর্স পাকিস্তান। সো তার ট্রেনিং যদি আমাদেরকে এনরিচ করে, আমরা তাহলে সেটা কেন নেব না? এদিকে ছাত্রদের উপর প্রকাশ্য গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর প্রকাশ্য গুলি চালানো ও 14টি হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেপ্তার করে। রাতে সাভার মডেল থানার পরিদর্শক ওসি তদন্ত আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, সুজনকে রাত 10টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র জনতার হত্যার 14টি মামলা রয়েছে। এছাড়াও আরও 2টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনকে হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে দেখা যায়।